আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা চলে এসেছি আরও একটা মাস্টার ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে টপিকটা মাস্টার ক্লাসের, সেটা হচ্ছে বানান ও বানান শুদ্ধি লেকচার 1, অর্থাৎ বানান ও বানান শুদ্ধি থেকে আমরা হচ্ছে দুটো লেকচারে আমরা হচ্ছে বানান এবং বানান শুদ্ধি থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে, সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো এর আগে যদি একটু বলি যে বানান ও বানান শুদ্ধি এই টপিকটা আমাদের কাছে নতুন না এই কারণে তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু এই টপিকটার সাথে আগে থেকে পরিচয় ঘটেছে, যে উচ্চারণ বানান এগুলো কিভাবে আসলে হয়, এই টপিকগুলো আমরা কিন্তু আগে দেখেছি। কিন্তু সমস্যার যে জায়গাটা সেটা হচ্ছে আমরা বানান নিয়ে খুবই কনফিউজড থাকি। উচ্চারণ এবং বানান এই দুটো টপিক আমাদের কাছে কেন জানি অনেকটা ওষুধের মতো। হ্যাঁ, বাংলা ব্যাকরণের অন্যান্য টপিকগুলোকে আমরা যদিও কিছুটা আপন করতে পারি, কিন্তু বানান উচ্চারণ এই জিনিসগুলোকে কেন জানি আমরা আপন করতে চাই না। এই জিনিসগুলোকে আমরা কেন জানি পড়তে চাই না। কেন পড়তে চাই না? কারণ এখানে অনেক কনফিউশন এবং এত নিয়ম, এত কনফিউশন, এই কারণে আমাদের হচ্ছে একটু ঝামেলা হয়। কিন্তু তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো একটু পরে, সেখানে যদি তোমরা তাকাও তোমরা দেখবে যে বেশ কিছু টপিক আছে, বেশ কিছু শব্দের বানান আছে যেগুলো কিন্তু একাধিকবার আসতে দেখা যায়। এবং বানান যেহেতু একটা ভোকাবুলারির মতো আইটেম, যেটা আসলে তুমি যত বেশি বানান চিনবে, যত বেশি বানান মনে রাখবে, প্র্যাকটিস করবে, যত বেশি বানানের সাথে পরিচয় তোমার ঘটবে, তত তোমার ভুল হওয়ার চান্সটা কমে আসবে। তাই এখানে আসলে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে বানান থেকে, সেগুলো সলভ করার আসলে কোনো ধরনের বিকল্প নাই। তো বানানের ক্ষেত্রে অনেক সময় আমরা নিয়ম মনে রাখি, অনেক সময় আমরা হচ্ছে নিয়ম মনে রাখি না, আমরা চোখে দেখে আমরা হচ্ছে বিচার করি যে এই বানানটা আমি দেখেছিলাম, ঠিক আছে, এটাই ঠিক। আবার কিছু কিছু ক্ষেত্রে বানানের ক্ষেত্রে আমরা অর্থ দিয়ে মনে রাখার চেষ্টা করি। তারপরে বানানের ক্ষেত্রে আরেকটা ব্যাপার ম্যাটার করে, যেমন ধরো আমরা যখন মোবাইলের কিবোর্ডে অথবা আমাদের কম্পিউটারে, ল্যাপটপে যখন আমরা হচ্ছে টাইপ করি, তখন বিভিন্ন যুক্ত বর্ণগুলো দেখতে কেমন লাগে। যেমন ধরো তুমি যদি একটা শব্দের সাথে দন্তন্য ন-কে যুক্ত বর্ণ হিসেবে যুক্ত করো, তখন সেই দন্তন্য ন-টা কি ওই শব্দের পাশে যাবে নাকি নিচে যাবে? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আগে থেকে একটু চিনে রাখতে হয়। অর্থাৎ আমাদের বানানের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা শব্দের বানান দেখতে কেমন হয়, উচ্চারণ আমি যখন তোমরা যখন উচ্চারণের ক্লাসগুলো করবে, তখন তোমরা দেখবে যে উচ্চারণের ক্ষেত্রে আমরা একটা কথা বারবার বলছি, যে উচ্চারণ হচ্ছে আওয়াজের বিষয়, তোমার কানে শোনার বিষয়। তুমি যেটা মুখে বলছো, আরেকজন যেটা কানে শুনছে, সেই শোনার একটা চিত্রায়িত রূপ হচ্ছে তোমার উচ্চারণ। কিন্তু বানানের ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে তুমি চোখে কি দেখছো। সো এখানে চোখে দেখা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা আমি বললাম যে ধরো পূর্বাহ্ন শব্দটা বা হয়ের সাথে তুমি দন্তন্য ন-কে যুক্ত বর্ণ হিসেবে কখনো ব্যবহার করো, কখনো তুমি হচ্ছে হয়ের সাথে মূর্ধন্য ন-কে যুক্ত বর্ণ হিসেবে ব্যবহার করো। এখন তোমাকে জানতে হবে যে যখন আমরা ছাপা অক্ষরে এই যুক্ত ব্যঞ্জন বর্ণটাকে দেখি, সেটা দেখতে আসলে কেমন হয়। এই যুক্ত বর্ণটা যখন এরকম ভাবে থাকে এবং যখন এরকম ভাবে থাকে, কোনটা দন্তন্য ন বুঝাচ্ছে, কোনটা মূর্ধন্য ন-কে বুঝাচ্ছে, সেই নর্মাল জিনিসটুকু কিন্তু তোমাকে আগে থেকে জেনে যেতে হবে। তুমি হুট করে এখানে দেখে কিন্তু বুঝতে পারবে না যে এখানে কি হয় মূর্ধন্য ন নাকি হয় দন্তন্য ন। এটা তোমাকে আগে থেকে জানতে হবে। তো সেটা আমরা অ্যাকচুয়ালি পড়তে পড়তে আমাদের পুরো লেকচারের থ্রোতে আসলে জানার চেষ্টা করব। জানার থেকে বড় কথা হচ্ছে চোখে দেখে রাখার চেষ্টা করব যে যুক্ত ব্যঞ্জনগুলো, বর্ণগুলো টাইপড হয়ে অক্ষরে দেখতে কেমন লাগে, সেটা অ্যাকচুয়ালি আমরা পড়ার চেষ্টা করবো। এবং তোমাদের মনে আমি জানি যে বানান নিয়ে অনেক ধরনের ক্ষোভ থাকে, যে কেন কিছুদিন পর পরই বানানগুলোকে পরিবর্তন করা হয়, কেন একটা শব্দের শুদ্ধ বানান লিখতে হবে, তাই না? শুদ্ধ বানান কেন লিখতে হবে? কারণ তুমি যদি একটা জায়গায় বানান ভুল লিখো, তাহলে কিন্তু অনেক সময় এই শব্দটার অর্থই পরিবর্তন হয়ে যেতে পারে। তুমি বোঝাতে চাচ্ছ পজিটিভ কিছু, হয়ে গেল নেগেটিভ কিছু, তুমি বোঝাতে চাচ্ছ নেগেটিভ কিছু, হয়ে গেল পজিটিভ কিছু। সো সবকিছু মিলিয়ে আসলে বানান জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র আমরা ভেবে থাকি যে হয়তো আমাদের বাংলা বানানেই এত ঝামেলা, তা কিন্তু না। প্রত্যেকটা বানানেই বেশ কিছু নিয়ম, এই ভাষাগুলো, ভাষার যারা বিদ আছেন, ভাষা নিয়ে যারা মানে ভাষা তাত্ত্বিক আছেন, যারা গবেষণা করেন, তার প্রত্যেকেই কিন্তু এই বানানগুলোর ব্যাপারে অনেক সচেতন থাকেন। তো চলো আমরা হচ্ছে আমাদের আজকের যে লেকচার বানান ও বানান শুদ্ধি, সেটা শুরু করি। এটা শুরু করার আগে অ্যাজ অলওয়েজ আমরা একটু দেখবো যে বানান ও বানান শুদ্ধি টপিকটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এটা থেকে বিগত বছরগুলোতে
প্রশ্ন এসেছে কিনা, কতগুলো প্রশ্ন এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে মানবিক বিভাগে এই বানান ও বানান শুদ্ধিত থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে, অসংখ্যবার। এবং আমরা এটাকে একটা 3 স্টার টপিক হিসেবে পরিচয় দিচ্ছি। অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দাও না কেন, তুমি বাংলা দ্বিতীয় পত্রের যে টপিকগুলোকে মাথায় রাখবে যে আমাকে এই টপিকগুলো একটু দেখে যেতে হবে, এই টপিকগুলো একটু পড়তে হবে, তুমি কিন্তু বানান ও বানান শুদ্ধিটাকে কোনোভাবেই বাদ দিতে পারবে না। কারণ মোটামুটি প্রতি বছর দেখা যায় যে এখান থেকে একটা প্রশ্ন আসে। এবং আমরা এখানে মানবিক বিভাগ বলছি, অর্থাৎ আর্টসের ইউনিট বলছি, এর বাইরে কিন্তু বিজ্ঞান, তারপর হচ্ছে ব্যবসায় বা ব্যবসা শিক্ষা যে অনুষদগুলো আছে সেখানেও কিন্তু বাংলা টপিকে এই বানান থেকে প্রশ্ন এসে থাকে। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সাল যদি দেখি, দেখো 23-24 সালে 22-23, 21-22, 19-20, 18-19, 17-18, 15-16, যে 16-17তে আসে নাই, এরকম মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বছরই কিন্তু বানান থেকে আসে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 বার, রাজশাহীতে 34 বার, চট্টগ্রামে 14 বার এবং জাহাঙ্গীরনগরে 20 এবং গুচ্ছতে 4 বার আমরা এই টপিকটা থেকে প্রশ্ন আসতে দেখেছি। তাহলে খুব সহজেই কিন্তু এই টপিকটার গুরুত্ব আমার মনে হয় তোমরা আন্দাজ করতে পারছো। তাহলে চলো আমরা এই টপিকটা থেকে আসা প্রশ্নগুলো একটু দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে নিচের কোন বানান গুচ্ছ শুদ্ধ। তার মানে তোমাকে একটা শব্দের বানান জানতে চাওয়া হচ্ছে না, অনেকগুলো শব্দের বানান জানতে চাওয়া হচ্ছে। এবং আমি শিওর যে তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলেছো, তোমরা প্রত্যেকে বানানের নিয়ম পড়েছো বিভিন্ন সময়। যে আমরা জানি যে ইংরেজি শব্দগুলোর বানানের ক্ষেত্রে আমরা মূর্ধন্য ন, মূর্ধন্য স এগুলোকে হচ্ছে অ্যাভয়েড করি। তারপরে বিভিন্ন ধরনের পেশা বুঝাতে গেলে আমরা রস্বইকার ব্যবহার করি, এবং কোনো দেশ ও জাতির নাম যখন বোঝায় তখন রস্বইকার ব্যবহার করি। এরকম অনেকগুলো নিয়ম তোমরা ইতোমধ্যে পড়েছো। এখন তোমাদের কাজ হচ্ছে এই নিয়মগুলোকে জাস্ট অ্যাপ্লাই করাটা শেখা। তো এখানে আমাদের যে প্রশ্নটা এসেছে জাহাঙ্গীরনগরের সি ইউনিটে 23-24 সালে বলা হয়েছে কোন বানান গুচ্ছ শুদ্ধ। তার মানে তোমাকে এখানে একটা বানান দেখলে হবে না, যে অ্যান্সারটাই তুমি নিবা তোমাকে দেখতে হবে যে সেখানে কোনটা কোনটা শুদ্ধ আছে, অর্থাৎ নির্ভুল। ওকে, আমরা একটু প্রথমটা দিয়ে শুরু করি। তুমি একটু খেয়াল করো, নিঃশ্বাস শব্দ বানানটা ঠিক আছে, লঙ্ঘন, অহংকার ঠিক আছে, তার মানে এই বানান গুচ্ছটা শুদ্ধ, তাই না? এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বাকিগুলো তাও একটু দেখবো, যে কারণ এত সহজেই প্রথম অপশনটাই অ্যান্সার হয়ে যাবে এটা অনেক সময় নাও হতে পারে। এই জন্য কনফিউজড না হয়ে তুমি একটাকে ধরছো যে হ্যাঁ ঠিক আছে এটা রাইট, কিন্তু তারপরেও তোমার উচিত বাকি অপশনগুলো খেয়াল করা। যেমন আমি যদি বাকি অপশনগুলোর দিকে র্যান্ডমলি তাকাই, আমার প্রথমেই চোখ পড়বে এই বানানটায়, যে আমি দেখেই বুঝতেছি সূর্য বানান জীবনেও এটা না, তার মানে কোন বানান গুচ্ছ শুদ্ধতে এটা কিন্তু অবশ্যই বাদ যাবে। তারপর তুমি যদি এখানে একটু খেয়াল করো, আমি যখন এটার দিকে তাকাবো থার্ড অপশনটার দিকে, আমি জানি না তোমাদের প্রথমে কোনটার উপর চোখ পড়বে, কিন্তু আমার প্রথমেই চোখ পড়বে সুশোভিত। সুশোভিত বলে তো কিছু নাই, আমরা বলি কি সুশোভিত, সয়কার। তো এটা দেখে আমি বুঝতে পারবো যে না, এখানে অন্তত আর কিছু হোক বা না হোক এই শব্দটা ভুল আছে, তাহলে এই বানান গুচ্ছটা শুদ্ধ হওয়া সম্ভব না। তোমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করো তো, ভয়ঙ্কর ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে। আকাঙ্ক্ষা, আমরা অনেকে আকাঙ্ক্ষা বানানটা খ দিয়ে লিখি, কিন্তু না, আকাঙ্ক্ষা বানানটা কিন্তু ক্ষিয় দিয়ে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং উময় ক্ষিয়, অর্থাৎ এখানে একটা উম আছে আরেকটা কি আছে ক্ষিয়, এই দুটো কিন্তু খেয়াল রাখতে হবে। আবার আরেকটা জিনিস একটু খেয়াল করবা, এই দুইটা শব্দ কিন্তু এক না, এই দুইটাকে দেখতে একই রকম লাগলো, এরা এক না। এটা হচ্ছে ক্ষিয় যেটাকে আমরা বলি ক যোগ মূর্ধন্য স, আর এটা হচ্ছে আমাদের হ যোগ ম। যখন তুমি লিখবা অর্থাৎ ব্রাহ্মণ শব্দটা যখন তুমি লিখতে চাচ্ছ তখন হচ্ছে তুমি এটা লিখো। আর যখন তুমি এই যে আকাঙ্ক্ষা ক্ষয় ক্ষতি লিখতে চাচ্ছ তখন তুমি হচ্ছে ক্ষিয় লিখো। তার মানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে ক্ষিয় এবং হয় ম, যেটা সেটা দেখতে কাছাকাছি হলো, এর মধ্যে কিন্তু বেসিক একটু পার্থক্য আছে, যে হয় মরটাতে আমরা একটু নিচে নিয়ে যাচ্ছি। সো বানান পুরো ব্যাপারটাই কিন্তু আসলে তোমার চোখে দেখে দেখে শেখার বিষয়। ওকে, তার মানে এই বানানটা ঠিক আছে। দুস্থ বানানো ঠিক আছে। আমরা সাধারণত বিসর্গগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, যে ক্ষেত্রে বিসর্গগুলো না থাকলে আমাদের অর্থের একদমই পরিবর্তন হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা বিসর্গগুলো রাখি। সো এটাও কিন্তু আমাদের শুদ্ধ উত্তর। তার মানে এই জাহাঙ্গীরনগরের যে সি ইউনিটে যে প্রশ্নটা এসেছে সেখানে কিন্তু অপশন এ এবং বি দুটোই কিন্তু রাইট। এরকমও কিন্তু হতে পারে, সেক্ষেত্রে তুমি যে কোনো একটা দিলে তোমার অ্যান্সার নেওয়ার প্রবাবিলিটি আছে। তো আমরা কি করব, প্রথম অপশনটা দেখি সবসময় উত্তর দিয়ে দিব না, আমরা বাকিগুলো একটু জাস্ট
গো থ্রু করে যাব, একটু চোখ বুলিয়ে যাব, কারণ অনেক সময় আমাদেরকে কনফিউজড করার জন্য প্রথম অপশনটায় শুদ্ধ উত্তর নাও থাকতে পারে। তো এই জন্য আবার একটু আমরা রিঅ্যাসিওর হব, কারণ এটা একটা আমাদের অ্যাডমিশন টেস্ট, এখানে আসলে তোমাকে বাদ দেওয়ার চিন্তা করা হচ্ছে, ঠিক আছে? তোমাকে কিভাবে যাচাই করা হবে, বাছাই করা হবে। সো আমাদেরকে খুবই ঠান্ডা মাথায় এই জিনিসগুলো খেয়াল করতে হবে, বানান এবং উচ্চারণ স্পেশালি। আচ্ছা, এর পরেরটাতে আমরা চলে যাই। এটাও একই ইউনিভার্সিটির একই ইউনিটের একই সালে আসা প্রশ্ন। বলা হচ্ছে নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? আচ্ছা, আমি এখানে যখন তাকালাম প্রথমে আমি দেখলাম ক্রমশ বানানটা, তারপরে আমরা দেখছি 19 বানানটা। দেখো 19-এ কি রস্যকার হওয়ার কথা ছিল, এখানে আকাঙ্ক্ষা বানানটা ঠিক আছে, গঙ্গা ঠিক আছে, সংগঠন কোন একটা ঘটনা সংঘটিত হয়েছে, সংঘটিত, সংগঠন শব্দটাও হয়, একটা হচ্ছে সংগঠন, মানে আমরা যেটাকে বলি অর্গানাইজেশন, এটাও ঠিক। আবার সংগঠন যেটা সেটাও কিন্তু ঠিক। আমরা বলি না যে এই জায়গাটায় একটা ঘটনা সংঘটিত হয়েছে, ঘটনা ঘটেছে, সো এই বানানটাও ঠিক। আকাঙ্ক্ষা বানানো ঠিক, গঙ্গা উময় গ, এই বানানটাও ঠিক। সো আমাদের অ্যান্সার হচ্ছে গ। আর ঘ কেন নিতে পারলাম না? কারণ আমরা একটু আগেই দেখেছি আকাঙ্ক্ষা বানানে কখনোই খ আমরা ব্যবহার করব না, আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্ষীয়। শঙ্কা বানানেও ভুল আছে, আমরা সাধারণত উম ক ব্যবহার করে থাকি। সো আমাদের অ্যান্সার হচ্ছে গ। এরপরে একই ইউনিভার্সিটির একই ইউনিটের একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? আচ্ছা, অঙ্ক বানানটা ঠিক আছে, অপরাহ্ন মধ্যাহ্ন এইটা একটা চমৎকার জিনিস যে আমাদেরকে বুঝতে হবে অপরাহ্ন মধ্যাহ্ন যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর বানানের ক্ষেত্রে যে হয়ের সাথে যুক্ত বর্ণটা আছে সেই যুক্ত বর্ণগুলো কখন দন্তন্য ন হয়, কখন মূর্ধন্য ন হয়। আচ্ছা, তোমাদেরকে একটু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, এই চারটা শব্দ আমরা সাধারণত শুনে থাকি। আচ্ছা, পূর্বাহ্ন এবং হচ্ছে অপরাহ্ন, পূর্বাহ্ন এবং অপরাহ্ন, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের বানানে আমরা সাধারণত মূর্ধন্য ন, সাধারণত না, আমরা মূর্ধন্য নটা ব্যবহার করে থাকি। তার মানে তুমি যখন মূর্ধন্য ন ব্যবহার করছো তখন তোমার নটা কোথায় থাকবে? তোমার নটা থাকবে হচ্ছে নিচে। আর যখন তুমি দন্তন্য ন ব্যবহার করছো তখন তোমার নটা থাকবে হচ্ছে এখানে আরেকটু উপরে মাঝে। তারপর তুমি সায়াহ্ন বানানটা যদি দেখো, সায়াহ্ন বানানটাতেও কিন্তু নটা এখানে, তার মানে এখানে যেই নটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে দন্ত ন, আর নিচে যেই নটা সেটা হচ্ছে আমাদের মূর্ধন্য ন। তার মানে পূর্বাহ্ন, অপরাহ্ন এই শব্দের বানানগুলোতে আমরা কোন ন ব্যবহার করি? আমরা মূর্ধন্য ন ব্যবহার করি। এবং আমরা বলছি যে আমরা যখন কোনো একটা শব্দে মূর্ধন্য নকে যুক্ত বর্ণ হিসেবে ব্যবহার করব তখন সেই নটা, সেই মূর্ধন্য নটা অ্যাকচুয়ালি নিচে বসবে। এই যে দেখো অপরাহ্ন বানানে মূর্ধন্য ন, নটা নিচে বসেছে, এবং মধ্যাহ্ন বানানে আমরা দন্তন্য ব্যবহার করি বিধায় এই নটা মাঝে বসেছে। এটা হচ্ছে দন্তন্য ন, আর এটা হচ্ছে আমাদের মূর্ধন্য ন। দন্তন্য নতে সামনে মাত্রা থাকছে, মূর্ধন্যটা আমরা শুধু নিচে দিচ্ছি, পিছে দিচ্ছি। ওকে, সো কোন বানানগুচ্ছ শুদ্ধ? আমরা ক কে শুদ্ধ নিতে পারি। ল্যাঠা অ্যান্ড স্টেশন আমরা কখনো ইংরেজি বানানের ক্ষেত্রে সাধারণত মূর্ধন্য স ব্যবহার করি না। নিঃশ্বাস বানানটা ঠিক আছে। গাং আমরা জানি, গাং শব্দটা আমরা অনেক শুনেছি। রঙিন শুনেছি, অনেকে আমরা রঙিনকে এভাবে বলি, উময় গ দিয়ে বলি, উময় গ দিয়ে বলি রঙ্গিন। এই রঙ্গিন শব্দটা তোমরা শুনে থাকবা, কারণ অনেক সময় কবি সাহিত্যিকরা কবিতায়, গানে এগুলো ব্যবহার করেন। সো কাব্য যখন রচনা করা হয় তখন কাব্যের ক্ষেত্রে বানানে কবি সাহিত্যিকরা নিজেরা কিছু শব্দ পরিবর্তন করতে পারেন, হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে ওই শব্দগুলি ওই শব্দের সঠিক বানান। তো রঙিন বলে আসলে কোনো শব্দ নাই, কবি সাহিত্যিকরা ব্যবহার করতে পারেন, কিন্তু মূল শব্দটা হচ্ছে রঙিন, উম, শুধু উমো থাকবে। সো আমাদের গ কিন্তু অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3, যে কোনো একটা যদি তুমি উত্তর নাও তাহলে কিন্তু তোমার উত্তরটা শুদ্ধ হিসেবে বিবেচিত হবে। তো আমরা যেটা দেখছিলাম যে জাহাঙ্গীরনগরের সি ইউনিটে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, নিচের কোন বানান গুচ্ছটি শুদ্ধ? শুভঙ্কর, কার্তিক, গুণীজন, এটার দিকে যদি আমরা একটু তাকাই, মাসের নাম কার্তিক, এখানে কিন্তু আমরা সাধারণত রস্বইকারী ব্যবহার করি। এখন তোমাদের কনফিউশন হতে পারে যেটা নিয়ে, সেটা হচ্ছে গুণীজন বানানটা কি আপু ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে একটু খেয়াল করবা, আমরা প্রায় এরকম বলে থাকি যে সে তো বেশ গুণী একজন ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, গুণী, সেক্ষেত্রে আমরা হচ্ছে দীর্ঘ ইকারটা ব্যবহার করি। কিন্তু যখন এই গুণী শব্দটাকে আমরা গুণীজনে নিয়ে যাচ্ছি, মন্ত্রী শব্দটায় দীর্ঘ ইকার, এটাকে যখন আমরা মন্ত্রী পরিশোধ করে ফেলছি তখন কিন্তু এখানে রস্বইকার
দীর্ঘইকার হয়ে যাচ্ছে। সো আমাদের অপশন এ কিন্তু রাইট। আচ্ছা, এবার যদি আমরা একটু খেয়াল করি সেকেন্ড থার্ড ফোর্থ যে অপশনটা সেটাকে আমরা নিব নাকি বাদ দিব। তো এক্ষেত্রে আমরা একটা টেকনিক কিন্তু ফলো করছি যে যেহেতু বলেছে শব্দগুচ্ছ বা কোন বানান গুচ্ছ শুদ্ধ, তার মানে এখানে যদি যে কোনো একটাও ভুল হয় তাহলেও কিন্তু আমরা অ্যান্সারটা নিতে পারবো না। সো আমরা কষ্ট করে প্রত্যেকটা না দেখে যে কোনো একটাও কিন্তু খুঁজতে পারি। তুমি যদি সেকেন্ডের দিকে খেয়াল করো তুমি দেখবা বাঙালি বানানটা দীর্ঘ ইকার দিয়ে ব্যবহার করা হয়েছে। এবং আমরা কিন্তু এটা খুব স্পষ্টভাবে জানি যে যখন কোনো দেশ, কোনো জাতি কিংবা কোনো ভাষার নাম বলা হবে তখন কিন্তু কখনোই দীর্ঘ ইকার হবে না। দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে আমরা সব সময় হ্রস্ব ইকার ব্যবহার করি। যেমন ধরো আমরা যদি বলি ইংরেজি ভাষা, হ্যাঁ, আমার দ্বিতীয় ভাষা হচ্ছে বা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, তো আমরা কিন্তু কখনো এটাকে দীর্ঘ ইকার দিব না, আমরা এটাকে সবসময় হ্রস্ব ইকার দিব। তারপর তুমি যদি বলো জাপানি, তারপর হচ্ছে আরবি, এই শব্দগুলোও কিন্তু তুমি সবসময় হ্রস্ব ইকারই ব্যবহার করবে। তবে এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিছু দেশের নামে ব্যতিক্রম আছে বা একটু এক্সেপশনাল আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যেমন ধরো আমরা যদি বলি শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে চীন, মালদ্বীপ, এই যে শব্দগুলো শ্রীলঙ্কা, চীন, মালদ্বীপ, এই শব্দগুলোর ক্ষেত্রে কি হবে? এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু দীর্ঘ ইকারটা হবে। তার মানে অন্যগুলোর ক্ষেত্রে হ্রস্ব ইকার হলেও চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই শব্দগুলোর ক্ষেত্রে দীর্ঘ ইকার হবে। কেন তাহলে এগুলো ব্যতিক্রম, কেন এগুলো আলাদা? সেটা হচ্ছে এগুলো তৎসম শব্দ না। আমরা সাধারণত তৎসম শব্দের ক্ষেত্রে বলছি, এগুলো আসলে এগুলো হচ্ছে তৎসম শব্দ, এগুলো বিদেশি শব্দ না। আমরা বিদেশি শব্দের ক্ষেত্রে হচ্ছে হ্রস্ব ইকারটা, বিদেশি ইংরেজি যেহেতু একটা বিদেশি ভাষা থেকে আগত, সেক্ষেত্রে আমরা এটা এখানে হ্রস্ব ইকার বলছি। কিন্তু চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই যে শব্দগুলো এগুলো তৎসম শব্দ, এগুলো কোনো বিদেশি শব্দ না, এই জন্য এগুলোকে আমরা দীর্ঘ ইকার রাখবো, এগুলো ব্যতিক্রম। এবং এই সাথে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করব যে আমরা যখন কোনো একটা শব্দের সাথে ইয় প্রত্যয়টা যুক্ত করি, যেমন ধরো আরব, এই আরব শব্দটার সাথে তুমি যখন দীর্ঘ ই অন্তস্থ অ এই প্রত্যয়টা যুক্ত করছো তখন কিন্তু এটা আরবীয় হয়ে যাচ্ছে, তাই না? যে আমরা বলি যে আরবীয় মানুষরা, ইউরোপীয় মানুষরা, আমরা এরকম কিন্তু বলি। তো সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘ ইকারটা হবে। তো ইও প্রত্যয় যুক্ত করার পরে তুমি আরবীয়, ইউরোপীয় এগুলো ব্যবহার করতে পারো, ভারতীয় ব্যবহার করতে পারো, কিন্তু তারপর অস্ট্রেলীয় ব্যবহার করতে পারো, কিন্তু দেশের নামটা কিন্তু অস্ট্রেলিয়া হ্রস্ব ইকার দিয়ে হবে। তার মানে তুমি অস্ট্রেলীয় বা অস্ট্রেলিয়া, এই দুটোতে একটু খেয়াল করো। অস্ট্রেলিয়া একটা দেশের নাম, এটা হ্রস্ব ইকার হবে, কিন্তু তুমি যখন বলবা যে অস্ট্রেলীয় মানুষ তখন কিন্তু তুমি আবার দীর্ঘ ইকারটাই ব্যবহার করবা। তার মানে এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমরা যখন ইও প্রত্যয়টা ব্যবহার করছি তখন কিন্তু আমি দীর্ঘ ইকার ব্যবহার করতে পারবো। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ এরকম 2-3টা দেশ আছে যেগুলো আসলে আমাদের বিদেশি শব্দ না, তৎসম শব্দ, এগুলোর ক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করতে পারবো। আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে দেশ, জাতি এবং ভাষার নামে আমরা হ্রস্ব ইকারটা ব্যবহার করে থাকি। তারপরে তুমি খেয়াল করবা যে নেপাল, কিন্তু যখন আমরা বলছি যে নেপালের অধিবাসী তখন কিন্তু আমরা বলছি নেপালি, ওই নেপালি বানানটা কিন্তু আবার দীর্ঘ ইকার না, যেহেতু এটা একটা জাতির নাম, সেক্ষেত্রে আমরা কি বলছি? হ্রস্ব ইকার দিয়ে নেপালি বলছি। তারপর জার্মানের যারা অধিবাসী আছে তাদেরকে জার্মানি বলছি, হ্রস্ব ইকার দিয়ে বলছি, এরকম একটা ব্যাপার। সো বাঙালি বানানটাও কিন্তু ভুল, এবং এখানে আমরা ঘতেও দেখতে পাচ্ছি বানান ভুল আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে ক, শুভঙ্কর, কার্তিক এবং গুণীজন। ওকে, আমরা এর পরের প্রশ্নটা একটু খেয়াল করি। পরের প্রশ্নটা বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এসেছে, একাধিকবার আসতে আমরা দেখতে পাচ্ছি। সো বোঝাই যাচ্ছে যে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই টপিকটাই যে বানানটা এসেছে শুদ্ধ বানানটা সেটা তোমরা অলরেডি জানো। আকাঙ্ক্ষা শব্দের বানান একাধিকবার আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে উম এবং ক্ষিয় যুক্ত হয়েই কিন্তু আমাদের আকাঙ্ক্ষা শব্দটা হয়। এখানে কোনো ধরনের খ ব্যবহৃত হয় না এবং অনুস্বার না, আমরা উমটাই ব্যবহার করছি। সো কোন শব্দটি শুদ্ধ? গুচ্ছের 23-24 সালে আসা একটা প্রশ্ন। এখানে আমরা যারা সুন্দর চুলের অধিকারী তাদেরকে আমরা সুকেশিনী বলছি। প্রথমটা হ্রস্বই, পরেরটা দীর্ঘই। সো অ্যান্সারটা ঠিক আছে। নিরহংকার, নিরহংকারী শব্দটা ভুল। সখ্যতা আমরা বলি না, ইতঃপূর্বে এখানে যে বিসর্গটা সেটা ঠিক। সো অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 4। আচ্ছা, কোন বানানটি অশুদ্ধ? সত্য, পিপিলিকা,
পূর্বাহ্ন রচনা বলি, আমরা অনেক সময় রচনা বলি শব্দটাকে দীর্ঘ ইকার দিয়ে ব্যবহার করি, কিন্তু এই রচনা বলি শব্দটা এরকম মনে রাখতে হবে যে আমরা এই যে মন্ত্রী মন্ত্রী পরিষদ এটার ক্ষেত্রেও কিন্তু আমরা হ্রস্ব ইকার দেখেছি। সো রচনা বলি, এই যে আবলি, এই শব্দটা আবলি, তোমরা এই যে যখন নির্দেশক পড়েছো, বহু বচন পড়েছো, তখন তোমরা আবলি দাম এই শব্দগুলো দেখেছো না? তো এখানে সবসময় কিন্তু হ্রস্ব ইকারই ছিল। রচনা বলি দিয়ে কিন্তু রচনার কে প্লুরাল করা হচ্ছে, অনেকগুলো রচনার সমষ্টিকে বোঝানো হচ্ছে। আবলি দিয়ে এটাকে প্লুরাল করা হয়েছে, তাহলে এখানে অবশ্যই কি কার হবে? হ্রস্ব ইকার হবে। তার মানে এই শব্দগুচ্ছটা শুদ্ধ। তারপরে একটু খেয়াল করো সত্য শব্দটায়, সত্য সত্তা এগুলো নিয়ে আমাদের বেশ কিছু প্রবলেম হয় আমি জানি। তো প্রথমে আমরা সত্য শব্দটার দিকে যদি একটু তাকাই, তোমরা সবসময় মনে রাখবা যখন শুধু দন্ত স থাকে তখন সেখানে বোঝায় সহ। যে আমি যদি বলি তুমি সপরিবারে এসো, তার মানে আমি আসলে বুঝাচ্ছি যে তুমি তোমার পরিবার সহ এসো। এখন এখানে যখন তুমি দন্ত স এর নিচে এই ব ফলাটা দেখবে তখন তুমি মনে রাখবা এই শয়ব মানে হচ্ছে নিজ বা নিজের। হ্যাঁ, শয়ব মানে হচ্ছে নিজ বা নিজের। এখন এই সত্য শব্দটা গঠিত হয়েছে দন্ত শয় ব প্লাস হচ্ছে তয় ব নিয়ে। দন্ত শয়ব মানে যদি নিজের হয়, এটার সাথে যখন তয়বটা যুক্ত হচ্ছে তখন আমরা আসলে বোঝানো হচ্ছি যে আমার অধিকারে আছে বা আমার মালিকানায় আছে এমন কোনো কিছুকে। সো সত্য শব্দটা কিন্তু শুদ্ধ। সত্য মানে হচ্ছে যে সত্য শব্দের অর্থ হচ্ছে নিজের অধিকার বা নিজের মালিকানা অর্থে। যেমন আমরা বলি যে এই এই জায়গাটায় আমার সত্য আছে, অর্থাৎ এই জায়গাটায় আমার মালিকানা আছে, এরকম একটা বিষয়। সো এই বানানটাও ঠিক, এবং এই সত্য বানানটার সাথে আমাদের কিন্তু আরেকটা শব্দের বানানের একটু মিল আছে, সেই শব্দটা আমরা একটু খেয়াল করি। তোমরা নিশ্চয়ই শুনেছো সত্তা, তাহলে সত্তা বানানটার অর্থ কি বা বানানটা আসলে কি? এই যে এই সত্তা, তাহলে এই সত্তা শব্দটা কি ভুল নাকি ঠিক? একটু চিন্তা করো তো। এই সত্তা শব্দটাও ভুল না, এটারও একটা অর্থ আছে, এটার অর্থ হচ্ছে বিদ্যমানতা। বিদ্যমানতা মানে হচ্ছে যে কোনো একটা কিছুর অস্তিত্ব থাকা, এরকম কোনো কিছু যদি আমরা বুঝাই। যেমন তোমরা প্রায়ই শুনে থাকো যে একটা বাগধারা আমরা পড়ি যে কাঁঠালের আম সত্য, হ্যাঁ, তারপরে হচ্ছে কাউকে আমরা অন্তঃসত্ত্বা বুঝাই, তাই না? সো এই সত্তা মানে হচ্ছে আমরা যেটা বলি বিদ্যমানতা। তাহলে সত্য সত্তা দুইটা কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড এবং দুইটাই কিন্তু কারেক্ট। সত্য সত্তা এগুলো হচ্ছে আমাদের এক ধরনের বিশেষ্য। আচ্ছা, এই দুটো সত্য সত্তা বাদেও আরেকটা সত্তা আছে, সেটা কি? নিচে আমাদের বফলা থাকবে না, এটাও একটা শুদ্ধ বানান। তয়ে ত, তুমি একটু খেয়াল করবা যখন আমরা ও লিখি তখন কিন্তু উপরে মাত্রা দেই না, কিন্তু যখন আমরা ত যোগ ত লিখি তখন কিন্তু আমরা উপরে কি করি? একটা মাত্রা দেই। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সো আমি এখানে কিন্তু তয়ে ত লিখছি। সত্তা, এই সত্তাটার মানেও বিদ্যমানতা বা অস্তিত্ব বুঝায়। যেমন আমরা বলি যে কোন একটা জায়গায় তোমার ব্যক্তি সত্তা ধরে রাখো, অর্থাৎ তোমার অস্তিত্বটা তুমি ধরে রাখো, তোমার পার্সোনালিটি ধরে রাখো। আমরা বলি যে সত্তা বিসর্জন দেওয়া যাবে না, তার মানে নিজেকে বিসর্জন দেওয়া যাবে না, এরকম একটা বিষয়। সো প্রত্যেকটারই কিন্তু বানান ঠিক আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা অর্থ আছে। আমাদেরকে দেখতে হবে আমরা আসলে কোনটা ব্যবহার করছি, আমাদের অর্থের সাথে কোনটা আসলে প্রাসঙ্গিক, এমন একটা ব্যাপার। আচ্ছা, পিপীলিকা বানানটা শুদ্ধ, প্রথমে রস্বই দীর্ঘই তারপর আবার রস্বই। পূর্বাহ্ন যে বানানটা সে বানানটা অশুদ্ধ। কেন অশুদ্ধ? তুমি দেখো নটা আছে কোথায়? মাঝে। আমরা বলেছি পূর্বাহ্ন অপরাহ্ন, এই যে শব্দগুলো, এই শব্দগুলোতে কিন্তু মূর্ধন্য ন, এবং আমরা প্রথমে একদম ক্লাসের শুরুতে একটু খেয়াল করো, আমরা একদম শুরুতেই বলেছিলাম যে যখন হয় ন হচ্ছে তখন কিন্তু হয়, যখন মূর্ধন্য ন হচ্ছে তখন কিন্তু নটার নিচে থাকছে। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে কিন্তু নটার নিচে নাই, হওয়া উচিত ছিল হ যোগ মূর্ধন্য ন, তার মানে আমাদের নটার নিচে হওয়ার কথা ছিল। এখানে যখন নটা মাঝে দিচ্ছে তখন এটা আসলে দন্তন্য নকে বুঝাচ্ছে, কিন্তু পূর্বাহ্ন শব্দটাই কিন্তু দন্তন্য ন না, পূর্বাহ্ন শব্দটা মূর্ধন্য ন, এবং মূর্ধন্য ন হলে আমাদের নটা থাকবে হচ্ছে নিচে যখন তুমি যুক্ত বর্ণ হিসেবে লিখবা তখন। সো এটা আমাদের হচ্ছে অশুদ্ধ বানান বা ভুল বানান, আমরা এখানে দন্তন্য ন পেয়েছি, হওয়া উচিত ছিল মূর্ধন্য ন। ওকে, এরপরে গুচ্ছের 23-24 সালে আসা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কোন বানানটি শুদ্ধ? প্রাণীবিদ্যা, সারথি, কৃচ্ছ, সত্য, শুদ্ধ কোনটি? আচ্ছা, আমরা কিন্তু এতক্ষণে সত্য
কৃত্য এই বানানটা কিন্তু দেখি নাই, কৃচ্ছ বানানটা ভুল, প্রাণীবিদ্যা ভুল। ওকে, আমাদের এখানে রস্বইকার হওয়ার কথা ছিল, সো আমাদের বানান ঠিক হচ্ছে সারথি। সঠিক বানান কোনটি? হীনমন্যতা, হীনমন্য, হীনম্মন্য, হীনম্মন্যতা। আচ্ছা, হীনমন্য আমরা কখনো বলি না, হীনম্মন্য বলি না, হীনমন্যতা বলি না, আমরা যেটা বলি সেটা হচ্ছে হীনম্মন্যতা, অর্থাৎ ময়ে ম তারপরে নয় জফলা। কোন গুচ্ছটি শুদ্ধ? কর্ম। আচ্ছা, কর্ম বানানে আমরা নর্মালি কর্ম বলি, ময় ম কিন্তু বলি না। মূর্ছা রস্বইকার হওয়ার কথা ছিল, প্রায়শ শব্দের শেষে আমরা সাধারণত বিসর্গ ব্যবহার করি না। দায়ীতে দীর্ঘইকার হওয়ার কথা ছিল। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ঘনিষ্ঠ গণনা, এখানে ভুল আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে কাহিনী এবং ঠান্ডা। কাহিনীতে আমরা এখনো অনেক সময় ভুল করে নয় দীর্ঘইকার ব্যবহার করি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কাহিনী বানানে নয় রস্বইকার হবে। ওকে, তারপর আমরা একটু খেয়াল করি কোন বানানটি শুদ্ধ নয় বলেছে। শুদ্ধ নয়, সত্ত্বাধিকারী হতেই পারে, আমরা একটু আগে সত্ত্বের অর্থ দেখেছি যে নিজের অধীনে বা নিজের মালিকানায়। সো আমি বলতে পারি যে আমি এই কলমটার সত্ত্বাধিকারী, অর্থাৎ এই কলমটার মালিকানা আমার। স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসিত বানানটা ঠিক আছে, সংস্রব বানানো ঠিক আছে। তাহলে আমাদের ভুল হচ্ছে স্নেহাস্পদ। এখানে একটু খেয়াল করো, মূর্ধন্য স এবং দন্তন্য স, দন্ত স এবং মূর্ধন্য স, এই দুটো কিন্তু বসার পরে, যুক্ত বর্ণ হিসেবে বসার পরে কিন্তু দেখায়, পার্থক্য সৃষ্টি করে, তোমাকে কিন্তু এটাও জেনে রাখতে হবে। আচ্ছা, কোনটি শুদ্ধ নয়? এখানে বলা হচ্ছে কোনটি শুদ্ধ নয়, তার মানে কোনটা ভুল। তো আমরা একটু খেয়াল করি, হরিতকি, আমরা হরিতকি বানানে আগে রস্বইকার জানতাম যে কোনো একটা রস্বইকার হয়, পরেরটা সাধারণত বা শুরুরটা। সো আমাদেরকে এখন জানতে হবে হরিতকি, যে এক ধরনের ফল বা ভেষজ উপাদান আছে, সেটাতে কিন্তু দুটোই দীর্ঘইকার। সো এই বানানটা শুদ্ধ। উষা বানানে দীর্ঘ উকার হবে না, উষাতে রস্ব উকারই হবে, এটাও ঠিক আছে। উরু, এখানেও দীর্ঘ উকার হবে না, রস্ব উকার হবে, এটাও ঠিক আছে। উচ্ছল এই বানানটাও ঠিক আছে, উচ্ছৃঙ্খল, উচ্ছল, এই বানানগুলো আমরা একটু সচেতন থাকবো। সো আমরা দেখতে পাচ্ছি চারটা শব্দের বানানই শুদ্ধ। সো এখানে আসলে কি নাই, কোনো শুদ্ধ উত্তর নাই, আমরা এটাকে নীল হিসেবে কাউন্ট করবো। সো এখানে শুদ্ধ কিন্তু চারটাই আমাদের শুদ্ধ আসছে। নিচের কোনটি শুদ্ধ শব্দ? ইতপূর্বে আমরা বানানটা এর আগে একাধিকবার পেয়েছি, বিসর্গটা আমাদের মাঝে থাকছে এবং পয়ে দীর্ঘ উকার থাকছে। কোন বানানটি শুদ্ধ? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসা একটি প্রশ্ন। মরীচিকা, পূর্বাহ্ন, শ্রীয়াত্তা। শ্রীয়াত্তা মানে দিয়ে কোনো শব্দ হয়তো বা তোমরা এখনো শুনোনি, আজকে প্রথম শুনছো। বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বানানটা ভুল। মরীচিকা, মরীচিকা বানানটা শুদ্ধ। এবং পূর্বাহ্ন বানানে যদি আমরা খেয়াল করি, আবারও দন্তন্য ন ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু মূর্ধন্য ন হওয়ার কথা ছিল। সো কোন বানানটি শুদ্ধ? মুহুর্মুহু, আমরা বলি না যে অমুকের বক্তৃতার পরে মুহুর্মুহু করতালি শোনা গেল, এই যে মুহুর্মুহু, এখানে কিন্তু প্রত্যেকটাই রস্ব উকার, ময় রস্ব উকার, হয় রস্ব উকার। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটাতেই রস্ব উকার আছে, আমাদের অ্যান্সার হচ্ছে ক। একটু পরে যদি আমরা খেয়াল করি, মূর্ছনা, আমরা বলি না সুরের মূর্ছনায় হারিয়ে গেলাম, এখানেও কিন্তু দীর্ঘ উকার। সো আমাদের অ্যান্সার খ হবে। মুমূর্ষ বানানে যদি খেয়াল করি, এই যে প্রথমটা দীর্ঘ উকার, সো এটা ভুল। শাশ্বত বানানটাও ভুল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক এবং খ। নিচের কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা বানান আমরা যদি একটু খেয়াল করি, প্রথমটা হবে হচ্ছে রস্ব উকার, তারপরটা দীর্ঘ উকার, প্রথমটা রস্ব তারপরটা দীর্ঘ। সো অ্যান্সার হচ্ছে আমাদের গ। কোন বানানটি সঠিক? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটা ইউনিটে আমরা এই প্রশ্নটা আসতে দেখছি। বলা হচ্ছে প্রজ্জ্বল, সমীচীন, সমীচীনে আমরা জানি দীর্ঘ উকার হয়। উজ্জ্বলতা, বফলা নাই। কৃপণতা, মূর্ধন্য ন হওয়ার কথা ছিল, আমরা বলি কৃপণ, কৃপণতা, তাই না? তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের ক, প্রজ্জ্বল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় 1936 সালে। পরবর্তীতে এখন তো আমরা দেখি যে আমাদের যে বাংলা একাডেমি আছে, সে বাংলা একাডেমি কিন্তু আমাদের বানানের যে কাজগুলো, সে কাজগুলো করে থাকে। আচ্ছা, শুদ্ধ বানান কোনটি? কৈশোর, এখানে ওকার হওয়ার কথা ছিল। পিচাস, এটা এক ধরনের আমাদের ভুল, আমরা আসলে বলা উচিত পিশাচ, তো এটাও ভুল। নিরবিচ্ছিন্ন এবং হচ্ছে অনাকাঙ্ক্ষিত। আচ্ছা, নিরবিচ্ছিন্ন না, এটা হচ্ছে নিরবচ্ছিন্ন, বয়রস্বইকারটা হওয়ার কথা না। অনাকাঙ্ক্ষিত এই বানানটা হচ্ছে আমাদের শুদ্ধ। আমরা জানি আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত, এই শব্দগুলোতে প্রত্যেকটাতেই ক্ষীয় ব্যবহৃত হয়। সো আমাদের অ্যান্সার হচ্ছে ক।
এরপর আমরা যদি একটু খেয়াল করি নিচের কোন বানানটি শুদ্ধ? প্রাণী জগৎ, এখানে ভুল আছে, রস্বইকার হওয়ার কথা। মনোযোগ ওকার হওয়ার কথা ছিল। তো যেহেতু এই দুইটা ভুল, তাহলে সবগুলোকে শুদ্ধ নেওয়ার তো সুযোগ নাই। অ্যান্সার হচ্ছে আমাদের সি, গ্রামীণ, মূর্ধন্য ন এবং দীর্ঘইকার। এরপর আমরা একটু খেয়াল করি একটা প্রশ্ন গুচ্ছতে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটো ইউনিটে, দুইটা ডিফারেন্ট সালে আসা প্রশ্ন। এখানে বলা হচ্ছে অধিকার বা মালিকানা অর্থে নিচের কোন বানানটি শুদ্ধ? আমরা একটু আগে দেখেছি আমাদের যে সত্য শব্দটা আছে দন্ত শয় ব মানে হচ্ছে নিজ, আর যখন আমরা এখানে তয় ব ব্যবহার করছি তখন আমরা আসলে আমাদের অধিকারে বা মালিকানা অর্থে বুঝাই। সো এখানে দন্ত শয় ব দিয়ে, দন্ত শয়ব এবং তয়ব দিয়ে অপশন আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। আর এখানে যেটা সেটা হচ্ছে তয় ত। তো তো গ আর ঘ কিন্তু হওয়ার সুযোগ নাই, কারণ এখানে তয় ত আছে, আমাদের কিন্তু তয় ত হবে না। তয় ত দিলে কিন্তু অন্য অর্থ বুঝায়। আমরা বলছিলাম যে তয় ত যখন থাকছে তখন বিদ্যমানতা কিংবা বিদ্যমানতার থেকে বেশি বুঝায়। সো গ আর ঘ আমাদের বাদ, তাহলে আমাদের ক অথবা ঘ অপশন হবে। এখন দেখো বলা হচ্ছে অধিকার বা মালিকানা অর্থে, যদি বলা হতো অধিকার বা মালিক অর্থে যদি পার্সনকে বুঝাইতো তাহলে আমরা স্বত্বাধিকারী বলতাম, কিন্তু এখানে কিন্তু পার্সনটাকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে অধিকার বা মালিকানা। মালিক অর্থে যদি বলতো তাহলে আমরা বলতাম স্বত্বাধিকারী। যেহেতু মালিকানা বলছে তাই আমরা অপশন নিব হচ্ছে এ, স্বত্বাধিকার। ব্যক্তিটার কথা জানতে চাইলে আমরা অপশন বি নিতে পারতাম। ওকে, আমরা তার পরের বানানটা একটু চলে যাই। গুচ্ছের 22-23 সালে আসা প্রশ্ন প্রমিত বানান রূপ কোনটি? দিক নির্ণয় বানানটা আমরা বেশ ছোটবেলা থেকে বিভিন্নভাবে লিখি। আমরা এটা শুদ্ধ ধরতে পারি বা গ ধরতে পারি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে দিক নির্ণয় শব্দটা শুদ্ধ বানান হচ্ছে এখন এটা দিক নির্ণয়। আমরা কিন্তু এখানে গয় ন যেটা, এটা জীবনেও দেখি নাই, এটা তো হওয়ার চান্সই নাই। আচ্ছা, নিপাতনের সিদ্ধ নিয়মটি কোন জাতীয় শব্দের বানানের জন্য প্রযোজ্য? গুচ্ছের 22-23 সালে আসা একটা প্রশ্ন। আমরা জানি আমরা যখন নত্যবিধান সত্যবিধানও পড়েছি এবং বানানের নিয়ম পড়েছি তখন আমরা দেখেছি যে নিপাতনের সিদ্ধ যে নিয়মটা আছে সেটা শুধুমাত্র আমাদের যে তৎসম শব্দগুলো আছে সেই তৎসম শব্দের বানানের জন্যই প্রযোজ্য হয়ে থাকে। এরপর কোন গুচ্ছটি শুদ্ধ? ত্রিকোণ ঊনবিংশ অদ্যপি যদ্যপি উষা কোনা। আচ্ছা, আমরা বলেছি উষা এই শব্দটা এখন আর দীর্ঘ হয় না, রস্যও হয়। কোনা এটা ঠিক আছে। মুহুর্মুহু এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে দীর্ঘ উকার আছে, সো এটা হওয়ার চান্স নাই। অদ্যপি যদ্যপি ত্রিকোণ ঊনবিংশ। ওকে, কোন গুচ্ছটি শুদ্ধ? অ্যান্সার হচ্ছে আমাদের সি। একটা বাক্য দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসা প্রশ্ন, বলা হচ্ছে এ বাক্যে ভুল শব্দের সংখ্যা বের করতে। এরকম প্রায়ই কিন্তু আমাদেরকে বিভিন্ন বাক্য দিয়ে সে বাক্যগুলোতে কয়টা ভুল আছে, কয়টা অপপ্রয়োগ আছে এগুলো খুঁজে বের করতে বলা হয়। সো আমরা এটার ভুলগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমে বলেছে সংস্কৃতিকে বলা যায় লাবণ্য, কখনো ব্যক্তির কখনো নির্দিষ্ট জাতির। এ বাক্যে ভুল শব্দের সংখ্যা কয়টি? ওকে, একটু ভালো করে খেয়াল করো, সংস্কৃতি বানান দুইটাই দন্ত স, তাহলে ঠিক আছে। বলা যায় লাবণ্য, এই যে লাবণ্য বানানটা ভুল, কারণ আমরা জানি লাবণ্য বানানে মূর্ধন্য ন হওয়ার কথা। ওকে, তাহলে একটা ভুল পাইলাম। ব্যক্তি, ব্যক্তি বানানে কিন্তু কখনো আকার হয় না, ব্যক্তি বানান হচ্ছে জফলা শুধুমাত্র। তারপর বলছে কখনো নির্দিষ্ট, এটাও কিন্তু ভুল, আমরা জানি বানানে কি হয় রেফ হওয়ার কথা, নির্দিষ্ট। রেফ এবং মূর্ধন্য শয়ট, নির্দিষ্ট এভাবে হওয়ার কথা ছিল। তারপরে হচ্ছে জাতির, জাতির বানানো কিন্তু ভুল, এটা হবে হচ্ছে তয় রস্বইকার। সো আমরা এই বাক্যে ভুল শব্দের সংখ্যা কয়টা পাচ্ছি? 4টা। কোন বানানটি শুদ্ধ নয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে 21-22 সালে আসা একটি প্রশ্ন। গৃহায়ন, নগরায়ন, রূপায়ণ প্রত্যেকটাই ঠিক আছে। নবায়ন যে শব্দটা, এই শব্দটা ভুল। নবায়ন মানে হচ্ছে নতুন করা, রিনিউ করা যেটাকে আমরা বলি, এটাতে দন্তন্য ন হবে। আর নগরায়ন, নগর থেকে নগরায়ন এসেছে। গৃহায়ন, রূপায়ণ এগুলো প্রত্যেকটাতেই মূর্ধন্য ন, কিন্তু নবায়নে দন্তন্য। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত, প্রমিত বানানের দৃষ্টান্ত মানে হচ্ছে যে বানানগুলো ঠিক আছে সেগুলো তোমাকে চিহ্নিত করতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 21-22 সালে আসে একটি প্রশ্ন। ওকে, আমরা একটু খেয়াল করি আমাদের অপশনগুলোর দিকে। সমীচীন, উচিত, আকাঙ্ক্ষা,
সমীচীন ভুল, নির্নিমেষ, অপরাহ্ন, মুমূর্ষ, মুমূর্ষ বানান ঠিক আছে, অপরাহ্ন নিচে ন, সো ঠিক আছে, নির্নিমেষ ঠিক আছে, সমীক্ষণ, বিষণ্ণ, বিষণ্ণ বানান কিন্তু ভুল, বাল্মীকি, পরিষ্কার, বিভীষিকা, পুনঃপৌনিক, পুনঃপৌনিক আমরা কিন্তু বলি না, আমরা বলি পৌনপৌনিক। সো আমাদের অ্যান্সার হচ্ছে খ। ওকে, নিচের কোন বানানটি শুদ্ধ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসা এবং বিসিএস এ আসা একটি প্রশ্ন। সত্য, পিপিলিকা, সংস্রব এবং আমরা দেখতে পাচ্ছি ভুল, ভুল বানানটা ভুল। সো আমাদের অ্যান্সার হচ্ছে সংস্রব এবং সত্য, এই সত্য বানানো আমরা এতক্ষণ অলরেডি দেখেছি। আচ্ছা, এরপর নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? তার মানে তোমাকে খুঁজে বের করতে হবে এমন একটা বানানগুচ্ছ যেখানে সবই অশুদ্ধ। যেমন প্রত্যেকটাতেই কিন্তু একটা দুইটা করে করে অশুদ্ধ আছে, আবার একটা দুইটা ঠিকও আছে। সো তোমাকে এমনটা খুঁজে বের করতে হবে যেখানে সবগুলোই অশুদ্ধ। চলো আমরা প্রথমটা দিয়ে খেয়াল করি। নিক্কণ, এটাই তো ভুল। সুচগ্র, অনূর্ধ্ব, আমরা অনূর্ধ্ব যখন বলি তখন কিন্তু আমরা সাধারণত ঊর্ধ্ব অনূর্ধ্ব দীর্ঘ উকার ব্যবহার করি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই শুদ্ধ? তার মানে সবগুলোই ভুল। অর্জন, খঞ্জনী, কিংবদন্তি, কিংবদন্তি বানানটা কিন্তু আমরা রস্বইকার দিয়ে থাকি। কার্তিক বানান ঠিক আছে, নিস্তব্ধ, বস্তুত শব্দের শেষে বিসর্গ, এটা হবে না। অহংকার, আকাঙ্ক্ষা, অঙ্ক, আমাদের অ্যান্সার হচ্ছে সি। রঙিন, ভাঙা, এটাতে কিন্তু ভুল। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? শ্রেণী, কর্ম, দুস্থ, প্রতিযোগী, নিঃশ্বাস, রানী, সবগুলো যেহেতু বলেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা বানানই ভুল। এখানে কিন্তু এই যে নিঃশ্বাস, শৃঙ্খলা, উম হওয়ার কথা ছিল। অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। কোন বানানটি শুদ্ধ? এটা রাজশাহী, ঢাকা ইউনিভার্সিটি, বিসিএস প্রত্যেকটাতে আসা একটা প্রশ্ন। স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসিত, এই শব্দগুলো তো আমরা শুনি। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক। এটা হবে না, এখানে শয় ব, তারপরে তয় ব আছে, সো নিজের কিছু বোঝাচ্ছে। আবার শাসন বানানে দেখো মূর্ধন্য স, সো এটা হওয়ার চান্স নাই। শুধু দন্ত স দিয়েও হবে না, এখানে দুইটাতেই শুধু দন্ত স আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ, স্বায়ত্ত শাসন। প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসে একটি প্রশ্ন। প্রথমে বলা হচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের সরকার কেন্দ্রিক বিভিন্ন কাজ আছে, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে আরো অনেক কিছু। বাংলাদেশ সরকার বাংলা বানানের নিয়ম চালু করে না। অপশন বি হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের একটা অরাজনৈতিক এবং অলাভজনক একটা প্রতিষ্ঠান। এটা 1864 সালের দিকে এটার কাজ শুরু হয় এবং এটার বিভিন্ন ধরনের কাজ আছে, কিন্তু আমাদের যে মূলত যে বাংলা একাডেমি যেটা, সেটা কিন্তু আমাদের প্রমিত বাংলা বানানের নিয়মগুলো চালু করা থেকে শুরু করে বাংলা ভাষা এবং সাহিত্য এবং সংস্কৃতির যে বিভিন্ন ধরনের উন্নয়নের কাজগুলো, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সাহিত্যের বিকাশ করা, এই সমস্ত কাজগুলো কিন্তু সাধারণত আমাদের বাংলা একাডেমি করে থাকে। আমাদের মনে প্রায় প্রশ্ন আসে যে আচ্ছা, বাংলা একাডেমির কাজ কি শুধু শব্দের বানান পরিবর্তন করা, এছাড়া কি বাংলা একাডেমির কোনো কাজ নাই? না, বাংলা একাডেমির অসংখ্য কাজ আছে। বাংলা একাডেমি আমাদের বাংলা শব্দের প্রমিত বানান এবং উচ্চারণ নির্ধারণ করার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ধরনের সাহিত্য পুরস্কারগুলো আছে, বাংলা ভাষাকে, সাহিত্যকে যে বিস্তৃত করার ব্যাপারটা, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়া এবং উচ্চতর পর্যায়ে বাংলা ভাষার ব্যবহার, এরকম আরও বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজও কিন্তু আমাদের বাংলা একাডেমি করে থাকে। সো বাংলা একাডেমি শুধু বানান পরিবর্তন করা ওদের কাজ না, আরো অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে প্রমিত বানানের নিয়ম চালু করা। সো আমাদের অ্যান্সার হচ্ছে সি। শিল্পকলা একাডেমি তো আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের শিল্প কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, যেমন শিল্পের উপাদানগুলো, ছবি আঁকা, তারপর হচ্ছে আমাদের গান, নৃত্য, আবৃত্তি, নাটক, এগুলো নিয়ে হচ্ছে আমাদের শিল্পকলা একাডেমিগুলো শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করে। ওকে, শুদ্ধ বানান কোনটি? অপরাহ্ন, দুর্নীতি, নিষ্ফল, পরিণাম। এখানে আমরা চারটা শব্দ দেখতে পাচ্ছি। অপরাহ্ন শব্দটা শুদ্ধ, কারণ এখানে নটা নিচে আছে, অর্থাৎ মূর্ধন্য ন আছে। কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী বানানটা, অর্থাৎ নিশিথিনী আমরা যেটা বলি, নিশিথে, নিশিথিনী। অ্যান্সার হচ্ছে সি। রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই, এভাবে আমরা মনে রাখবো। কোন বানানটি শুদ্ধ? মূর্ধন্য ন আমরা যে উচ্চারণ করছি এতক্ষণ ধরে, দেখো মূর্ধন্য, মূর্ধন্য, আমাদের অ্যান্সার হচ্ছে এ, মূর্ধন্য ন আমরা যেটাকে বলি।
কোন বানানটি ভুল? প্রতীয়মান, ম্রিয়মান, মৃন্ময়, উত্তরায়ণ, ম্রিয়মান। এই বানানটা ভুল, আমরা ম্রিয়মান এভাবে লিখি না, দীর্ঘ ইকার দিয়ে লিখে থাকি। কোন বানানগুচ্ছ শুদ্ধ? ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষা, যশলাভ, সদ্যজাত, সম্বর্ধনা। সংবর্ধনা বানানই ভুল। অ্যান্সার হচ্ছে সি, স্বায়ত্ত শাসন। এটা বারবার আসে, এই বানানটা তোমরা একটু দেখে রাখবা। আর তোমাদের মনে হতে পারে যে আমরা বলি যে জন্ম বার্ষিকী, বাট শব্দটা কিন্তু ভুল, এটা আসলে হওয়া কথা জন্ম বার্ষিক, অর্থাৎ জন্মের বর্ষপূর্তি উপলক্ষে যে শুভেচ্ছাটা বা যে উৎসবটা করা হচ্ছে। উপরোক্ত শব্দটা কিন্তু ভুল, আমরা বলি হচ্ছে উপযুক্ত। আমরা বলি না উপরোক্ত আলোচনার শেষে, এটা কিন্তু আসলে উপযুক্ত আলোচনার শেষে হওয়ার কথা। ওকে, নিচের কোন শব্দগুচ্ছ শুদ্ধ? আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি আয়ত্তাধীন। আয়ত্তাধীন শব্দটা ভুল, কারণ আয়ত্ত মানেই হচ্ছে যে কারো একজনের আন্ডারে, অধীন মানেও আন্ডারে, সো এটা একটা ভুল। গৃহন্ত, গণনা, ইদানিং ভুল। গড্ডলিকা, চিন্ময়, কল্যাণ। আচ্ছা, ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, আবশ্যক। ঠিক আছে। মিথস্ক্রিয়া, দন্তস্ব। ঠিক আছে। গীত, গীতালি, যখন আলি প্রত্যয় যুক্ত হয় তখন এই শেষেরটা কিন্তু রস্বইকারই হয়। নিচের কোন বানানটি শুদ্ধ? জাহাঙ্গীরনগরের ই এবং সি ইউনিটে আসা প্রশ্ন। আমরা যদি একটু খেয়াল করি, আমরা দুরবস্থা বানানটা, অ্যান্সার হবে হচ্ছে বি, রস্বউকার, এবং কোনো ধরনের বিসর্গ এখানে ব্যবহৃত হবে না। আচ্ছা, তোমাদের দন্তস্বয় ত এবং দন্তস্বয় হ, এটা নিয়ে কিন্তু আমাদের বেশ কিছু কনফিউশন থাকে, যে কখন দন্তস্বয় ত হবে আর কখন দন্তস্বয় হটা আসলে আমরা ব্যবহার করি, কারণ এই দুটো দেখতে আসলে অনেকটা একই রকম। সো আমরা একটু মনে রাখবো যে যখন কোনো একটা কিছু গ্রাস করা বুঝাবে, গ্রাস করা অর্থ বুঝাবে, গ্রাস করা, এই অর্থে যখন হবে তখন আমরা আসলে দন্তস্বয় তটা আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। আর যখন কোনো একটা কিছুর ভেতরে কোনো একটা কিছু আছে, কোনো কিছু আছে, কোনো কিছু আছে এমন অর্থ যদি আমরা বুঝাই, তখন আসলে আমরা দন্তস্বয়ের নিচে এইভাবে হটা ব্যবহার করে থাকি। যেমন আমরা বলে থাকি, আমরা ব্যতিক্রম দু একটা দেখতে পারি, ব্যতিক্রম যদি বাদ দিই সাধারণত আমরা গ্রাস করার অর্থে দন্তস্বয় ত, আর আমাদের যে কোনো কিছু আছে অর্থে আমরা যখন ব্যবহার করি তখন আমরা দন্তস্বয় হটা ব্যবহার করে থাকি। ওকে, আমরা একটু এর পরের প্রশ্নটা একটু খেয়াল করি। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? একাত্মতা, ব আছে, বফলা হওয়ার কথা না। একাকী, রস্বইকার হওয়ার কথা। তারপরে আমরা পাচ্ছি তীক্ষ্ণ, সূক্ষ্ম। আচ্ছা, কোন বানানটি শুদ্ধ নয়? এখানে আসলে কোনো বানানই শুদ্ধ না, প্রত্যেকটা বানানই আসলে ভুল। আমরা সঠিক উত্তরটা পাচ্ছি না। সূক্ষ্মতে কিন্তু আমরা দীর্ঘ ইকার ব্যবহার করি। কোন শব্দটি শুদ্ধ? প্রজ্বলিত, আমরা এটা একটু আগে পেয়েছি। প্রজ্বলিত একটা শুদ্ধ, ইতোমধ্যে হওয়ার কথা ছিল। প্রবাহমান না, আমরা বলি প্রবহমান। বৈশিষ্ট্যতা বলে কিছু নাই, আমরা বিশিষ্টতা বলি আর বৈশিষ্ট্য বলি। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? সমীচীন, কণ্ঠ, মাস্টার, মাস্টার দন্ত হওয়ার কথা। অঞ্জলি, অঞ্জলি বলি আমরা, অঞ্জলি বলি না। প্রতিযোগিতা, স্বাদেশিক, সন্তরণ। ওকে, আমাদের শুদ্ধ হচ্ছে অ্যান্সার ডি, শিরশ্ছেদ, গুঞ্জরণ, সহযোগী। নিচের কোনটি অশুদ্ধ? পিপিলিকা শুদ্ধ, বিদ্রুপ, রস্বউকার ঠিক আছে, শিরশ্ছেদ ঠিক আছে। তাহলে আমাদের ভুল কি? বৃশ্চিক। পিপিলিকা বানানটা যদি আমরা একটু খেয়াল করি, একটা দীর্ঘ ইকার হওয়ার কথা ছিল, সো এটা আমাদের ভুল। কোন বানানটি শুদ্ধ? সমীচীন, দুইটাই দীর্ঘ ই, এটা হচ্ছে আমাদের শুদ্ধ। ওকে, নিচের কোন বানানটি শুদ্ধ? তোমাকে এখানে একটু খেয়াল করে বুঝতে হবে যে নামের বানানের ক্ষেত্রে কবি সাহিত্যিকরা নিজেদের নাম যেইভাবে লিখেছেন আমাদেরকে কিন্তু সেটাই ফলো করতে হবে। জসিমউদ্দিন তার নামের বানানটা এইভাবে লিখেছেন। এখন তুমি জসিমউদ্দিন যদি নিজের নামের বানান এভাবে লিখে রাখো, তুমি যদি এটাকে শুদ্ধ বলো তাহলে কিন্তু হবে না। তোমার কাছে জাহাঙ্গীরনগরে বা চট্টগ্রামে জানতে চাচ্ছে যে কবি জসিমউদ্দিনের নামের বানান কোনটা শুদ্ধ, সো তোমাকে কবি জসিমউদ্দিন যেভাবে লিখেছে সেটাই বলতে হবে। যেমন ধরো দাস, জীবনানন্দ দাস, বা যে কোনো ব্যক্তির নামের শেষে যখন দাস দেখি তখন আমরা দেখি তারা দাসটা দন্ত স দিয়ে লেখেন, কিন্তু জীবনানন্দ দাস তার নামের বানান লিখেছেন তালব্য স দিয়ে। তাহলে তুমি যখন জীবনানন্দের নামের বানান লিখছো তখন কিন্তু তোমাকে তালব্য স দিয়েই লিখতে হবে।
নিচের কোন বানানটা সঠিক বা শুদ্ধ সেটা তোমাকে চিহ্নিত করতে বলা হয়েছে। খুবই সহজ, খেয়াল করো। মরণ মূর্ধন্য ন, কুষ্ট না, আমরা কষ্ট বলি, সো এটাও ভুল। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা ঠিক হবে। আমরা জানি অপরাহ্ন বানানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়, এবং যখন মূর্ধন্য ন হয় তখন মূর্ধন্য নটা আসলে নিচে বসে, মাঝে বসা মানেই হচ্ছে দন্তন্য ন, সো এটা ভুল। চিহ্নিত করব শুদ্ধটা, তাহলে শুদ্ধ হচ্ছে বি। কোন বানানটি শুদ্ধ? ব্যুৎপত্তি বানান জফলা যেটাতে, সেটা আমাদের শুদ্ধ। ব্যুৎপত্তি, উৎপত্তি অর্থে। জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে আসে একটা প্রশ্ন, কোনটি অশুদ্ধ নয়, অর্থাৎ কোনটা ভুল নয়? হৃদয়স্মাৎকর খ, এটা হচ্ছে আমাদের শুদ্ধ, বাকি সবই হচ্ছে ভুল। নিচের কোন শব্দটি শুদ্ধ? অন্তঃস্থল নাকি অন্তঃস্থল? ওকে, এটার উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা একটু আগেই বলেছি যে যখন কোনো একটা কিছুর এই যে ভেতরে গ্রাস করা বোঝাবে তখন আমরা দন্তস্বয় তো দিব, আর কোনো কিছু আছে বোঝাতে দন্তস্বয় হওয়াটা এরকম ভাবে থাকে। সো এখানে যখন বলছে যে অন্তঃস্থল শব্দের অর্থ বা কোন শব্দটা আসলে এখানে শুদ্ধ, তোমাকে বুঝতে হবে যে আমরা বলছি যে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি কষ্ট পেয়েছি, অর্থাৎ আমার কষ্টটা হৃদয়ের ভিতরে গ্রাস করেছে, এরকম একটা কিছু কিন্তু আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। সো তোমাকে দন্তস্বয় তটা কিরকম ভাবে বোঝাতে হবে? আমরা গ্রাস করা অর্থ নিয়ে আমরা অ্যান্সার নিব হচ্ছে গ কে। এটাকে আমরা শুদ্ধ উত্তর হিসেবে নিব না, কারণ আমরা যদি কোনো কিছুর ভেতরে আছে বা কোনো কিছু আছে বোঝাতাম তাহলে আমরা হচ্ছে দন্তস্বয় হটা ব্যবহার করতে পারতাম, বাকিগুলো তো হওয়ার সুযোগ নেই। নিচের যে শব্দটি স্বভাবতই মূর্ধন্য ন হয়, আমরা ছোটবেলা থেকে স্বভাবত মূর্ধন্য নয়ের অনেকগুলো কবিতা ছন্দ মুখস্থ করেছিলাম, তো সেখান থেকেও যদি আমরা একটু খেয়াল করি স্বভাবত মূর্ধন্য ন হচ্ছে তুন। ঠিক শব্দগুচ্ছ, শিহরণ ঠিক আছে, দারুণ ঠিক আছে, দরুণ ঠিক আছে। দরুণ মানে হচ্ছে কারণে, সো আমাদের অ্যান্সার এটা ঠিক আছে। গণ্ডূষ সায়ান্ন স্ফীত, ভুল একটা আছে। আশিসিত পূর্বে শাশুড়ি, ভস্য পুষ্পাঞ্জলি, দরিদ্রতা, দারিদ্র, দরিদ্রতা। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে ক। কোন বানানগুলো শুদ্ধ যদি আমরা একটু খেয়াল করি? উচ্ছৃঙ্খল বানানটা ঠিক আছে, চলৎ শক্তি বানানটাও ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ক। চলৎ শক্তি এটা ভুল। উচ্ছৃঙ্খল খণ্ড ত হবে না, আমরা চয় ছ যুক্ত করব। নমস্কার দন্ত স হওয়ার কথা ছিল। ওকে, কোনটি শুদ্ধ শব্দগুচ্ছ? আমরা এখানে রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় দুইবার আসা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। সমীচীন বানানটা প্রত্যেকটাতেই মোটামুটি আছে, তাহলে আমরা যদি সমীচীন বানানটা দিয়ে অ্যান্সারটা করতে চাই আমার মনে হয় তাহলে বেশি ইজি হবে। তো প্রথমে দেখি সমীচীন বানানটা দীর্ঘইকার যে দুটো সেটা ঠিক আছে। হরিতকি দুইটাই দীর্ঘইকার, এই বানানটা আমরা একদম শুরুতেই পেয়েছি। বাল্মীকি একটা দীর্ঘই একটা রস্যি, অতীন্দ্রিয়, অ্যান্সার হচ্ছে আমাদের ক। এখানে বানান ভুল। কোনটি শুদ্ধ? ওকে, আমাদের শুদ্ধ হচ্ছে সৌজন্য, সৌজন্যবোধ, সৌজন্য। কোন বানানটি ঠিক? বিপদ সংকুল, এটা ঠিক। শ্রদ্ধাস্পদসু, শ্রদ্ধাস্পদায়, শ্রদ্ধাস্পদেষু, শ্রদ্ধাস্পদাসু, এটা তো ভুল, এটা আমরা কখনোই বলি না, আমরা শ্রদ্ধাস্পদাসু ক এটা বলে থাকি। কোন বানানটি শুদ্ধ? শ্রদ্ধাঞ্জলি, এই বানানটা শুদ্ধ। আমরা অঞ্জলি, এই অঞ্জলি শব্দটাতে কিন্তু রস্যইকার ব্যবহার করে থাকি, আমাদেরকে মনে রাখতে হবে, সো এই জন্য শ্রদ্ধাঞ্জলি রস্যইকার। দীপ ও বাসিনী, দীপ দয় বয় দীর্ঘইকার প, আর বাসিনী যখন আমরা বলছি একটা রস্যই একটা দীর্ঘই, গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে আমাদের বানানের উপর বা বানান শুদ্ধিকরণের উপর প্রথম লেকচারটা। আমাদের বানান শুদ্ধিকরণের উপর আরও একটা লেকচার আছে, যে লেকচারে আমরা আরেকটু ডিফারেন্ট টাইপের বানান শুদ্ধ করব। তো যারা এতক্ষণ পর্যন্ত বানান শুদ্ধিকরণের লেকচারটা দেখেছো, এই ক্লাসটা থেকে আশা করি তোমরা উপকৃত হবে এবং মনে রাখবে যে বানান আসলে একটা আমাদের চোখে দেখার বিষয়, উচ্চারণের মতো কোনো আওয়াজ বা সাউন্ড যেহেতু না, সো আমরা যত বেশি
ঠিক বানানগুলো আমরা চোখে দেখে রাখবো, তত বেশি কিন্তু আমরা শুদ্ধ উত্তর দিতে পারবো। এবং আমাদেরকে একটু ঠান্ডা মাথায় এই বানানের টপিকটা থেকে অ্যান্সার করতে হবে। এবং আমরা শুরুতে অ্যানালাইসিসে কিন্তু দেখেছি যে বানান থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন প্রতি বছরই মোটামুটি বিশ্ববিদ্যালয়গুলোতে এসে থাকে। তো আমরা লেকচার 2-তে যাব। আপাতত তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।